মুসলমান ভাই বোনদের জন্য আমি দোয়া চাচ্ছি, সারা বিশ্বে নির্যাতিত মুসলমান ভাই বোনদের জন্য আমি দোয়া চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। সম্মানিত এলাকার ভাই বোনেরা, আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে আজকে এই ক্রিকেট টুর্নামেন্ট। আরাফাত রহমান কোকো ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশবতী বেগম খালেদা জিয়ার সন্তান। 111-এর সময় তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে সেই 111 সরকার তাকে যে নির্যাতন করেছিল, তিনি আর সুস্থ হয়ে ওঠেননি। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন, সেখানেও তার ভালো চিকিৎসা হয়নি। তার মা ছিল কারাগারে বন্দী, তার মার বিরুদ্ধে দীর্ঘ মামলা, তার বড় ভাইয়ের বিরুদ্ধে একে একে দীর্ঘ মামলা এবং সাজা, সব মিলিয়ে তিনি একদম বিপদগ্রস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। একে একে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আল্লাহ তার রুহের মাগফিরাত আমরা কামনা করছি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। শহীদ আরাফাত রহমান কোকো এই ক্রিকেট খেলাকে খুব ভালোবাসতেন। বাংলাদেশে ক্রিকেটের উন্নয়ন হয়েছে, এটা কিন্তু আরাফাত রহমান কোকোর হাত ধরে হয়েছে। আজকে বাংলাদেশে আমরা যে আধুনিক ক্রিকেট খেলা দেখছি, বিশ্বের সাথে তাল মিলিয়ে যে ক্রিকেট খেলা খেলছে আমাদের বাংলাদেশের এই যুবক খেলোয়াড়রা, এটা কিন্তু আরাফাত রহমান কোকোর হাত ধরে হয়েছে। আরাফাত রহমান কোকো কিন্তু একজন ক্রিকেট প্লেয়ার ছিলেন, তিনি একটি ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে তার স্মরণে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আরাফাত রহমান কোকোর সেই স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে। সম্মানিত এলাকার ভাই বোনেরা, আপনারা জানেন স্বাধীনতার পরে এই ক্রিকেট খেলাকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সরকার বন্ধ করে দিতে চেয়েছিল, বন্ধ করে দিয়েছিল। বলেছিল এটা পাকিস্তানের খেলা, কোন খেলা কোন রাষ্ট্রের হতে পারে না। আমরা দেখেছি স্বাধীনতার পরে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ কিন্তু বিপদগামী ছিল। স্বাধীনতার পরে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ সারা বাংলাদেশে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, নারী দর্শন সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত ছিল। এমনি অবস্থায় ছিল, একদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঢাকার বাইরে যুবলীগের সম্মেলন, আজকে ঢাকা শহরে যুবলীগ নেতারা সব ঢাকার বাইরে চলে গিয়েছে, এই কারণে ঢাকা শহরে আজকে কোনো ছিনতাই বা ডাকাতি হয়নি। লজ্জা লাগে, রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী সেই রাষ্ট্রের যে দলের যুবলীগের নেতারা বিদেশ ঢাকার বাইরে যাওয়াতে ঢাকা শহরে কোনো ছিনতাই ডাকাতি হয়নি, একথা প্রকাশ্যে বলেছিলেন। অর্থাৎ তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যুবলীগের নেতৃবৃন্দ কর্মী ভাইরা ছিল ছিনতাইকারী এবং ডাকাত। প্রিয় সাথী বন্ধুরা, দেশের যে অবস্থা, কেউ কাকে মানেনি। যুব সমাজ ব্যাংক ডাকাতি, শেখ মুজিবের পুত্র শেখ কামালের নেতৃত্বে বিভিন্ন জায়গায় ডাকাতি, এমনকি বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তারা ডাকাতি করতে গিয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, এমনি এক অবস্থায় দেশের যখন করুণ অবস্থা হয়ে পড়ল, অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছিল, বাংলাদেশে স্বাধীনতার পরে যে সাহায্য এসেছিল, সেই সাহায্য দিয়ে কিন্তু বাংলাদেশ 10 বছর চলতে পারত। সেই সাহায্য কিন্তু সাধারণ মানুষ পায়নি। শেখ মুজিব নিজেই বলেছিলেন 7 কোটি কম্বল আসছে, আমি আমার কম্বলটাই পাই নাই। আমার ডাইনে চোর, বায়ে চোর, সামনে চোর, পিছনে চোর, আমার চারিদিকে চোর আর চোর। অর্থাৎ আওয়ামী লীগে সবাইকে শেখ মুজিব নিজেই চোর বলেছিলেন। এই চোররা কিন্তু আন্তর্জাতিক যেসব সাহায্য এসেছিল সকল সাহায্য তারা চুরি করে খেয়ে ফেলেছে। এই কারণে কিন্তু ৭৪ সনে দুর্ভিক্ষ হয়েছিল। এমন দুর্ভিক্ষ, মানুষ রাস্তার পাশে কচু খেয়ে জীবন ধারণ করেছে। রাস্তার ডাস্টবিনের পাশে কুকুর আর গরিবে মিলে একসাথে খেয়েছে। বিভিন্ন গ্রামে আমার বোনেরা
লজ্জা নিবারণের জন্য জাল ব্যবহার করেছে, কাপড় পায়নি। এমনি অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যখন দুর্ভিক্ষ বিশৃঙ্খলা এমনি আর প্রেক্ষাপটে ৭৫ সালের শেখ মুজিবুর রহমান নিহত হলেন 15ই আগস্ট। আমরা দেখেছি শেখ মুজিব নিহত হওয়ার পরে দেশের কি বিশৃঙ্খলা, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, পাল্টা গ্রুপ, এক গ্রুপ আর গ্রুপের যে মিছিল পাল্টা মিছিল, এমনি ভাবে সেই নভেম্বর মাসে যখন 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বাংলাদেশের কোন সরকারই ছিল না। এই যে অবস্থায় বাংলাদেশের সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, যিনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তাকে ক্যান্টনমেন্ট থেকে এনে ক্ষমতা আসীন করলো। জিয়া রহমান কিন্তু কাউকে হত্যা করে ক্ষমতা আসেনি, জিয়া রহমান কিন্তু কাউকে খুন করে ক্ষমতা আসেনি, জিয়া রহমান কাউকে কু করে ক্ষমতা আসেনি। বাংলাদেশে যখন কোন সরকার ছিল না, যখন বিশৃঙ্খলা চলছিল, তখন বাংলাদেশের সাধারণ সিপাহী জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্যান্টনমেন্ট থেকে এনে বঙ্গভবনে ক্ষমতা আসীন করলো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসলেন। প্রিয় সাথী বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা এসে বাকশাল বাতিল করে, যে বাকশাল শেখ মুজিবুর রহমান করেছিলেন, বাকশালটা কি? অর্থাৎ আওয়ামী লীগের একটি রাজনৈতিক দল, বাকশাল ছাড়া বাংলাদেশে আর কেউ কোনো রাজনীতি করতে পারবে না, আর কেউ কোনো দল করতে পারবে না। এটা হলো বাকশাল। জিয়া রহমান এই বাকশাল বাতিল করে সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। যার যা মন চায়, যে দল করতে মন চায়, যার যার মতো সে রাজনীতি করতে পারবে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের 4টি পত্রিকা ছাড়া সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। জিয়া রহমান সকল পত্রিকা ওপেন করে দিয়েছিলেন, যার যার মতো পত্রিকা চালাতে পারবে, যার খুশি লিখতে পারবে। প্রিয় সাথী বন্ধুরা, এমনি ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা আসার পরে মানুষের অধিকার দিয়েছিল, গণতন্ত্র দিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখলেন যুব সমাজ বিপদে পরিচালিত হচ্ছে, ছাত্র সমাজ বিভিন্ন বিপদগামী হয়ে গিয়েছে। তখন জিয়া রহমান ভাবলেন, যদি যুব সমাজকে, ছাত্র সমাজকে সঠিক পথে চালনা করা যায়, তাহলে দেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গঠন করা যাবে। এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেখলেন কি করে যুব সমাজকে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা যায়। আপনারা দেখেছেন জিয়া রহমানের সময় কিন্তু ঢাকা শহরে ফুটবল খেলা হতো, ফাইনাল লিগ। ঢাকা শহরে বিভিন্ন মাঠে ফাইনাল লিগ হতো। আমরা ছোটকালে এই বিজিবেস মাঠে কিন্তু ফাইনাল লিগ হয়েছে। আমরা ছোটকালে বিজিবেস মাঠে যেতাম ফাইনাল লিগ খেলার জন্য। আর ঢাকা শহরে বিভিন্ন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বিভিন্ন স্কুলে আন্তর স্কুল ফুটবল খেলা হতো। এক স্কুলের সাথে আর স্কুলের খেলা। এমনিভাবে ঢাকা শহরে কিন্তু আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো। আমরা যে স্কুলে পড়তাম, ফর্মগেট স্কুল পক্ষ থেকে বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ফুটবল খেলা আমরা করেছি, দেখেছি। তিনি এভাবে কিন্তু যুব সমাজকে, ছাত্র সমাজকে সেই খারাপ পথ থেকে ভালো পথে আনার চেষ্টা করেছিলেন। আজকে বলতে চাই, ইসলামকে নিয়ে কিছু কিছু রাজনৈতিক দল ব্যবসা করা শুরু করেছে, ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামকে ব্যবহার করে কেউ ক্ষমতায় আসার সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের 95% মানুষ আজকে মুসলমান, তারা ধর্মপ্রিয়, ধর্মকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। দেখুন, আজকে রেগুলার পত্রিকায় দেখতে পাচ্ছি কয়দিন যাবৎ জামাতে ইসলাম একটি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক। বা এই ব্যাংক তো ব্যাংকই, এখানে সুদ হয়, সবই হয়। আপনি এটার ভিতরে ইসলাম লাগানোর দরকারটা কি? কোন প্রয়োজন আছে? এই ইসলামী ব্যাংকে বাংলাদেশের সব মানুষ টাকা রাখে, কিন্তু যখন চাকরির বেলায় জামাত না করলে চাকরি দেওয়া যাবে না। একটি পিউনির চাকরিও দেয় না ইসলামী ব্যাংকে। যারা ইসলামী ব্যাংকে এখন যারা জামাত করে না, তাদেরকে
বাই ফোর্স তাদের চাকরি থেকে তাকে বের করে দিচ্ছে। তাই আমি মনে করি এই যে ইসলামী ব্যাংক, এটা ইসলামী ব্যাংক নয়, এটা একটা জামাতের ব্যাংক, জামাতি ব্যাংক। এই ইসলামী ব্যাংক নাম পরিবর্তন করে জামাতের ব্যাংক রাখা উচিত। আপনারা যারা জামাত করেন আপনারা ওখানে টাকা রাখেন, যেহেতু আপনাদের লোক ছাড়া কারো অনেক চাকরি হয় না। প্রিয় সাথী বন্ধুরা, এভাবে আজকে ইসলামকে ব্যবহার করে আজকে কেউ কেউ ব্যবসা করতে যাচ্ছে, কেউ কেউ ক্ষমতা আসতে যাচ্ছে। আজকে আরেকটি দল আছে, তারা গত 16 বছর এই ফেসিজের চামচামি করেছিল। তারা বক্তব্যে বলেছিল শেখ মুজিব খুব ধার্মিক লোক ছিল, তার দাদাও ধার্মিক ছিল, তার দাদার দাদা ইরাক থেকে এসেছিল বাংলাদেশে ধর্ম প্রচার করার জন্য। আপনারা এর আগে কখনো শুনেছেন এটা? আরে ভাই, হঠাৎ করে এই ইসলামী আন্দোলনের হুজুর বলে ফেললো শেখ মুজিব খুব ধার্মিক ছিল, শেখ তার দাদার দাদা ইরাক থেকে আসছে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। বাংলাদেশে কেউ জানে না, সে বলে ফেললো। আবার সে একদিন বললো শেখ হাসিনার কপালে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গিয়েছে। ভাই, আপনি দেখলেন যে বাংলাদেশে কোনো মানুষ দেখে নেই, আপনি কি তার সাথে এক রুমে ছিলেন নাকি? আপনি কিভাবে দেখলেন শেখ হাসিনার কপালে দাগ পড়ে গিয়েছে নামাজ পড়তে পড়তে? আবার বলেন শেখ হাসিনা 7 বছর থেকে নামাজ পড়ে তার কপালে দাগ পড়ে গিয়েছে। এই যে চামচামি করতে করতে 15 বছর শেখ হাসিনাকে বাতাস করেছে, এখন খুব বিপ্লবী হয়ে গেছে। এখন বলে হাত পাখাকে ভোট না দিলে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলা হবে। আজকে তাদের বিরুদ্ধে কথা বললে না বললে ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে। এই ইসলামকে নিয়ে ধোঁকাবাজি, ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এই জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন। তারা ইসলামকে নিয়ে ব্যবসা করছে, তারা ইসলামকে নাম ভাঙিয়ে তারা আজকে ক্ষমতায় আসতে চায়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চায়, যারা ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতা আসতে চায়, বাংলাদেশের মানুষ কখনো তাদেরকে ক্ষমা করবে না, তাদের পক্ষে থাকবে না। বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে। আমাদের দেশের 95% মানুষ আমরা মুসলমান। প্রিয় সাথী বন্ধুরা, তাই আজকে বলতে চাই সংস্কারের নামে, পিয়ারের নামে আজকে তারা দিবসকে বানচাল করতে চায়। কারণ ওই যে বললাম, তাদের আমির 3 বারে 60,000 ভোটও পায় নাই। তারা জানে তারা ক্ষমতা আসতে পারবে না, জিততে পারবে না। আর যে হাত পাখা 8 সনে 166টা আসনে মনোনয়ন দিয়েছিলেন, একটি আসনও জিততে পারেন নাই। সব জায়গায় যেমন বাজেয়াপ্ত হয়ে গেছে। এই জন্যই তারা কিন্তু এখন পিয়ার পদ্ধতি চায়, যেন নির্বাচন না হয়। তাহলে তারা খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে ইসলামের নাম ভাঙিয়ে। আজকে পরিষ্কার ভাষা বলতে চাই, ইসলামকে নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করার সুযোগ নেই, ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতা আসার সুযোগ নেই। আজকে আরো একটি কথা বলতে চাই, 5ই আগস্টের পরে কিছু সুবিধাবাগী লোকজন আজকে বিভিন্নভাবে চাঁদাবাজি করার পায়তারা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসের, কোনো মাদক ব্যবসায়ী ঠাঁই নাই, ঠাঁই হতে পারে না। এখানে যদি আমি এর আগে কলেজ মাঠের বক্তব্য বলেছিলাম, এখানেও দাঁড়িয়ে একবার বলেছিলাম, যদি এখানে প্রশাসনের কোনো লোক থাকেন তাদের উদ্দেশ্যে বলে, যারা চাঁদাবাজি করছে তারা বিএনপির কেউ নেই, তারা চাঁদাবাজ, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন। আর যদি বিএনপির নাম ভাঙিয়ে, আমার দলের কোন নেতার নাম ভেঙে এবং আমার নাম ভেঙে যদি চাঁদাবাজি করতে চায়, তাহলে সবার আগে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি এর আগে বলেছি, মাদকে কিন্তু ভরে যাচ্ছে। এরা কিন্তু যে দলই আসুক, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, এরা গুটি কয়েক, এরা একই ব্যক্তি ঘুরে ফিরে, একজন আরেকজনের উপর ভর করে, আবার আরেকজন আরেকজনের গাড়ি ভর করে, ব্যক্তি কিন্তু একই। তাই আমি মনে করি এরা চাঁদাবাজ, এটাই তাদের পেশা, এটাই তাদের দল। যারা মাদক ব্যবসায়ী, এটাই তাদের দল, এটাই তাদের পেশা। তাদেরকে গ্রেফতার করতে হবে। এই তেজগাঁও শিল্প এলাকায় আমি এর আগেও বলেছি, 14 নম্বরে ওপেন মাদক ব্যবসা হচ্ছে, বিজিবি স্কুলের পিছনে ওপেন মাদক ব্যবসা হচ্ছে, ঢাকা পরিবেশের মাঠের পাশে ওপেন মাদক ব্যবসা হচ্ছে, উত্তর বেঙ্গলে ওপেন মাদক ব্যবসা হচ্ছে।
এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে হবে। পুলিশ প্রশাসন কাছে আহ্বান থাকবে, সে হোক না কেন এই মাদক ব্যবসায়ী, তাদেরকে মাদক ব্যবসা গ্রেফতার করতে হবে। এই তেজগাঁ এলাকায় ফুটপাত দখল করে নিয়েছে কিছু মানুষ, এই ফুটপাত গুলো মুক্ত করতে হবে। আপনারা ফুটপাত মুক্ত করুন, চাঁদাবাজদের গ্রেফতার করুন, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করুন। বিএনপির প্রতিটা নেতা কর্মী আপনাদেরকে সহযোগিতা করবে। প্রিয় সাথী বন্ধুরা, আর যদি কোন চাঁদাবাজের, কোন মাদক ব্যবসায়ীর, কোন ফুটপাত দখলকারীর পক্ষে যদি বিএনপির কোন নেতা কর্মী যায়, তাহলে আমি বলবো তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আপনারা নিন। আমরাও সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিব ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলতে চাই আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আপনারা বেগম খালেদা জিয়াকে, আমাদের নেতা তারেক রহমানকে এবং আমাদের বিএনপির প্রার্থী যে থাকবে তাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, মানুষের অধিকার আদায়ে সহযোগিতা করবেন এবং ইসলামী মূল্যবোধকে অটুট রাখবেন, সেই প্রত্যাশায়, সেই দাবি করে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ মোরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।